This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরার। এই মুহূর্তের 5 বড় খবর সবার আগে। 26-এর ভোটের আগে ফের রক্তে ভিজল ভাঙড়ের মাটি। ভয়ের ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলির পর পিটিয়ে খুন এবং বাইকে চেপে এসে শওকত মোল্লার ঘনিষ্ঠ নেতার উপর হামলা। দুষ্কৃতীদের ঘটনায় আটক তৃণমূলেরই 2 কর্মী। জানুয়ারি পর জুলাই 7 মাসের মধ্যে মালদার ইংরেজ বাজারে খুন আরও এক তৃণমূল নেতা। জন্মদিনের পার্টিতে ডেকে তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে পিটিয়ে কুপিয়ে খুন। আটক অভিযুক্ত তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মইনুল শেখ। জমির দখলদারি নিয়ে বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। দলের নেতার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করে আতঙ্কে নেত্রী। চাপড়ায় শাসক দলেরই নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। বাকি 4 অভিযুক্তকে গ্রেফতার করলেও এখনো অধরা তৃণমূলের ব্লক সম্পাদক সুরজিৎ ঘোষ। মামলা প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি দিচ্ছে দলেরই একাংশ। হামলার ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না, মেয়ে স্কুলেও যেতে পারছে না। বিস্ফোরক অভিযোগ নির্যাতিতা নেত্রী। গুরুগ্রামে বাবার হাতে খুন মেয়ে। 25 বছরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে খুন করল তারই বাবা। সম্মান রক্ষায় অজুহাতে খুন, জেরায় অপরাধ কবুল ধৃত বাবার। পুলিশ সূত্রে দাবি, রাধিকা ইনস্টাগ্রামে ভিডিও বানাতেন। সেই ভিডিও দেখে রাধিকার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন প্রতিবেশীরা। জেরায় স্বীকারোক্তি দীপক যাদবের। উদ্ধার খুনে ব্যবহৃত পিস্তল। কমেডিয়ান কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় গুলি। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি কপিল শর্মার রেস্তোরাঁর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাট্টা হয়ে দাঁড়াতে হবে আমাদের। রেস্তোরাঁর তরফে দাবি, এই ক্যাফে খোলার মূল কারণই ছিল 1 কাপ কফি হাতে বন্ধুদের মধ্যে উষ্ণ কথাবার্তা চালিয়ে যাওয়া। আমাদের স্বপ্নে সন্ত্রাসবাদ সরাসরি আঘাত করেছে এবং আমরা হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, কিন্তু আমরা হাল ছাড়ছি না। রেস্তোরাঁ তরফে বিবৃতি জারি কপিল শর্মার টিমের। আর এবার একটা বিগ ব্রেকিং তুলে ধরছে আপনাদের সামনে। এবার কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্না প্রান্তিক? এই প্রশ্ন কেন উঠছে? তার কারণ সজল ঘোষ, বিজেপি নেতা তথা কাউন্সিলর, তিনি নিজেই বলেছেন যে তিনি ফোন করেছিলেন রাজন্নাকে। এবং শুধু তাই না, TV9 বাংলা যখন প্রশ্ন করে তখন রাজন্নার প্রান্তিক এই প্রসঙ্গটি তারা এড়িয়ে যাচ্ছেন। তবে তার পাশাপাশি আরও একটা বিষয় জল্পনার জন্ম দিচ্ছে। তিনি হচ্ছেন রাজন্নার বাবা। রাজন্নার বাবা তিনি শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর তিনি পোস্ট করেছেন শ্রমিক ভট্টাচার্যের প্রশংসায় পঞ্চমুখ। আপনাদের শোনাবো সজল ঘোষ ঠিক কি বলেছেন এই বিষয়টি নিয়ে। হ্যাঁ, আমি ফোন করেছিলাম। এত টিভিতে কান্নাকাটি করছিল, ওর সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল। সেই পূর্ব পরিচয় জেনেই ফোন করেছিলাম। যদি একটা মেয়ের সম্মানে আঘাত, সেটা তার ত্রুটি হতে পারে, সেটা তার সাথে অন্যায় হতে পারে, হোয়াট এভার ইট ইস, সেটা নিয়ে নোংরামিটা কখনোই বাঞ্ছনীয় নয়। আমি ওকে বারবার অ্যাডভাইস করেছি যে তুমি সরকারের কাছে, আমি পার্টিকে জানিয়েছি ছেড়ে তুমি পুলিশকে জানাও, এবার বাকিটা ওর ব্যাপার। বিজেপি কি অফার করেছে আপনাকে যোগদান করতে? না, যদি অফার করে থাকে করেছে, যদি অফার করেনি সেটা আমি তো বলতে পারি না। মানে আমার যোগদান করবেন বিজেপি অফার করলে? আমি বললাম তো, বিজেপি অফার করা, যোগদান করা এখন এটা প্রশ্নই নয়। এই প্রশ্নটাতেই আমি একদম দুর্মুষ করে দিচ্ছি। আমার কাছে প্রশ্ন উত্তর মনোজিৎ মিশ্র এবং মনোজিৎ মিশ্রের মতো দাদাদের সাজা হোক। রাজন্না বিজেপি অফার করেছে? এটা তো মার্কেটের খবর, তাই তো? সেই জায়গা থেকে তো উঠে এলো। খুবই অপ্রাসঙ্গিক, খুবই ভীষণ। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা তো হতে পারে না যে আন্দোলন করছি, বিরোধিতা করছি মানে বিজেপি, সিপিএম, কংগ্রেস। প্রশ্নটাকে অপ্রাসঙ্গিক নালান ভয়েড করে দিন। কেউ একজন বলেছেন যে আমাদেরকে ফান্ডিং করা হচ্ছে বা আমাদেরকে কোনো অন্য দল থেকে সাপোর্ট করা হচ্ছে। এটাও স্পেকুলেশন। পেট্রোল পাম্প অফার করা হয়েছে, আমার বাবার 8 কাঠা জমি দেওয়া হয়েছে বিজেপি থেকে, তাই জন্য নাকি আমরা বিজেপিতে যাব। এগুলো সব ভুয়ো তথ্য এবং সব মিথ্যা। শুনলেন দুপক্ষেরই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর সুমন রয়েছেন এই মুহূর্তে, সুমন মহাপাত্র। সুমন, ঠিক এই জায়গাটা সজল ঘোষ ফোনের কথা তিনি স্বীকার করছেন। তিনি বলছেন যে রাজন্না রীতিমতো কান্নাকাটি করছিল। আর এদিকে রাজন্না প্রান্তিক একবারও তোমার এই প্রসঙ্গে এলোই না যে বিজেপিতে তারা যোগ দিচ্ছেন কি দিচ্ছেন না, ফোন এসেছিল কি আসেনি, অফার করা হয়েছিল কি হয়নি। তার মানে এটা কিসের ইঙ্গিত? সম্প্রতি খুব ইম্পর্টেন্টলি তুমি দেখো, তারা হ্যাঁ না কোনো কিছু একদমই না, পুরোটা এড়িয়ে গেল। প্রসঙ্গটাকেও যে একেবারে খারিজ করে যাবে তাও করেনি, কিন্তু তারা
টিএমসিপির বিরুদ্ধে ক্রমাগত বিস্ফোরক এবং তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাংশের বিরুদ্ধে ক্রমাগত কথা বলে যাচ্ছেন, এবং যেটা সূত্র মারফত আমাদের কাছে খবর, বিজেপির সঙ্গে তাদের কথোপকথন হয়েছে, তবে তারা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এখনো পৌঁছননি, তাই এই হ্যানাটা তারা বলতে পারছেন না সম্প্রতি। একেবারে। তো সেক্ষেত্রে এর পাশাপাশি আরও একটা বিষয় সুমন, যেটা আমরা একটু আগে আমাদের TV9 বাংলা দর্শকদের জন্য তুলে ধরছিলাম, যে রাজন্যার বাবা শ্রমিক ভট্টাচার্য যখন বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন, তারপর তার পোস্ট, এবং সেই পোস্টে শ্রমিক ভট্টাচার্যের উচ্ছ্বসিত প্রশংসা। তাহলে একদিকে এই পোস্ট, অপরদিকে সজল ঘোষ তিনি নিজে বলছেন ফোন কথোপকথন তিনি স্বীকার করছেন, কিন্তু প্রান্তিক বিষয়টি এড়িয়ে যাচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এখানে অ্যাড অন করি, রাজন্যার বাবা কিন্তু কট্টর তৃণমূল সমর্থক ছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই তৃণমূল সমর্থনের জায়গা থেকে তিনি যখন শ্রমিক ভট্টাচার্যর প্রশংসা করছেন, এটা কিন্তু কোথাও একটা এই যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছি সেটাকে আরো বাড়িয়ে দেয়, এবং সেখান থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে রাজন্যার বাবা একদিকে যখন শ্রমিক ভট্টাচার্যর প্রশংসা করছেন, তখন রাজন্যা টিএমসিপির বিরোধিতা করছেন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন, তখন সজল ঘোষের ফোন আসছে, সবটা মেলালেই বোধহয় অঙ্ক পরিষ্কার হয়ে যাবে। একেবারেই সুমন। আবার TV9 বাংলা দর্শকদেরকে আরো একবার বলা যেতে পারে, দেখাতে চাইবো রাজন্যা তার এআই ফটো, তার ফটো বিকৃত করা হয়েছিল, এআই ফটো নিয়ে ঠিক কি অভিযোগ করেছিলেন টিএমসিপির বিরুদ্ধে, একবার দেখুন। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি, এইসব দাদারা বলবো, জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম, এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনো লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনো রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিং এর শিকার হতে হচ্ছে। টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে। তৃণাঙ্কুর, কি আপনাদের কাছে কি তথ্য রয়েছে? একদিকে রাজন্যা তিনি এই অভিযোগ করছেন এবং তার পাশে তিনি বলছেন আপনাদের উপর ভরসা রয়েছে, একদিকে অভিযোগ আর একদিকে ভরসা, এই দুবিধার মধ্যে এই মুহূর্তে রাজন্যা রয়েছে। TV9 বাংলা আমাদেরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেছেন। আবার বিজেপিতে যোগদান নিয়ে সজল ঘোষ বলছেন যে হ্যাঁ ফোনে কথোপকথন হয়েছে, কিন্তু তারা হ্যাঁও বলছেন না বা নাও বলছেন না। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ তৃণাঙ্কুর, আপনি শুনতে পেলেন? হ্যাঁ আমি শুনতে পেলাম। অ্যাকচুয়ালি আমার এইখানে খুব কিছু মন্তব্য করার নেই, এটা কারো ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আমরা ও অনেক ছোট, এখন অনেক ক্ষেত্রে ইম্যাচিওর, আমার ছোট বোনের মতন। আমি একটা মেয়ে সম্পর্কে তো আমার এইভাবে বলা মানায় না। ও নিশ্চয়ই ওকে কেউ সুপরামর্শ দিয়েছে, ও তার পরিপ্রেক্ষিতেও বলেছে। আমি আমার জায়গা আগেও ক্লিয়ার করেছিলাম, আমি চাই না এই ব্যাপারটা নিয়ে খুব বেশি হট্টগোল করতে, কারণ আমার জায়গা থেকে জায়গাটা মানায় না। ও অনেক ছোট, আবারও বলছি ও অনেক ছোট, এবং ওর নিশ্চিতভাবে কোনো পরামর্শদাতা কেউ ওকে পরামর্শ দিয়েছে হয়তো। প্রত্যেকে তো পলিটিক্যাল ক্যারিয়ার নিজের মতন হয় না, নিজেকে ডিসিশন নিতে হয় কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ। ওর যদি মনে করে কোনো কিছু ভালো, সেটা ওর মতন করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমপ্লিটলি ওর আছে। তবে আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই। ইনফ্যাক্ট আমার রাজ্যের প্রচুর কাজ, প্রচুর কিছু, এবং একের পর যেভাবে ফেক নিউজ গুলো বেরোচ্ছে, বিভিন্ন নিউজ আমার সেগুলো কাউন্টার করতে হচ্ছে। প্লাস একই সঙ্গে 21 জুলাই আর আজ সকাল থেকে যেদিকে আমাদের নজর ছিল সেটা হচ্ছে ভাঙড়, কারণ ভয়ের ভাঙড়ে আবারও রক্তাক্ত অবস্থা। তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন করা হলো। গতকাল রাতে বাড়ি ফেরার পথে রজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি চলল। শওকত মোল্লা ঘনিষ্ঠকে বাইকে চেপে এসে হামলা, গুলির পর ভাঙড়ে শওকত ঘনিষ্ঠকে কুপিয়ে খুন করা হয়েছে, এমনটাই খবর। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এক সময় এই শওকত মোল্লার একেবারে ছায়া সঙ্গী বলা যেতে পারে, তাকে এভাবে গুলি করে কুপিয়ে খুন, ঘটনাস্থলে ফরেনসিক পৌঁছেছে, সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা সুশোভন? দেখো, ইতিমধ্যেই ফরেন্সিকের যারা রয়েছেন তারা মূলত যে সায়েন্টিফিক এভিডেন্স এগুলো যেমন সংগ্রহ করছেন, তার পাশাপাশি কিন্তু পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এবং যারা দুজন ছিলেন তাদের সঙ্গে কথা বলে, যেটা পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে পুলিশ সূত্রের খবর, যে যারা আততায়ীরা ছিল তারা কিন্তু প্রায় 5 থেকে 6 জন ছিল এবং তাদের মুখ ঢাকা ছিল। আর ঘটনাস্থলের ঠিক তার উল্টো দিকে যে রাস্তা ছিল সেই রাস্তাতেই তারা দাঁড়িয়েছিল এবং তারপর আসার সঙ্গে সঙ্গে গুলি করা হয় এবং তারপর সেই রাস্তা ধরেই একেবারে মেঠো রাস্তা
রাস্তা ধরে গ্রামের দিকে তারা গা ঢাকা দেয় এবং তারা পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ঠিক যেই জায়গায় এই ঘটনাস্থল, সেই জায়গায় যেমন ইতিমধ্যেই পুলিশ তদন্ত করেছে, পুলিশ অনুসন্ধান করেছে, ইতিমধ্যেই সায়েন্টিফিক এভিডেন্স তারা সংগ্রহ করা শুরু করেছে। এরা কারা সে সম্পর্কে কোনো তথ্য কি পাচ্ছি আমরা সুশোভন? পুলিশ কিছু বলছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সেই ব্যাপারটা নিশ্চিত করতে পারেনি যে এরা কারা। তবে পুলিশ এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে যে এই যে ব্যক্তি মারা গেছে তিনি তৃণমূলের একটা পদে ছিলেন, শুধু তাই নয়, তিনি কিন্তু যেহেতু তৃণমূলের পদে ছিলেন স্বাভাবিকভাবেই কিন্তু তার বেশ কিছু শত্রু ছিল, কিন্তু সেই শত্রু যারা ছিল তারা কিন্তু একেবারে নিজেদের গোপন করে রাখতেন এবং তাদের কিন্তু খুব একটা আইডেন্টিফাই করা যেত না। কিন্তু তার সঙ্গে বুঝতে পেরেছি সুশোভন, পরিস্থিতি থেকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। ভাঙড়ের তৃণমূল নেতা খুন নওশাদের দিকে আঙুল শওকত মোল্লার। 2024-এর পর রাজ্জাকের হাত ধরেই পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের অনেক আইএসএফ সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। ভাঙড়ে দিনের পর দিন দুর্বল হচ্ছে আইএসএফ, আর সেজন্যই রাজনৈতিক কারণে খুন করা হলো রাজ্জাককে। হুগলিতে বসে পুরো ব্লুপ্রিন্ট তৈরি করেছেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ শওকত মোল্লার। এখানে তৃণমূলের কোনো গোষ্ঠীকন্দল নেই। এইখানে কারা খুন করেছে আমরা এখন টোটালি আইডেন্টিফাই করতে পারিনি। তবে আমার বিশ্বাস যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের ঘটনা, তারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ 2024-এর পরে এই এলাকা থেকে পঞ্চায়েত সমিতির সদস্য, আইএসএফের গ্রাম পঞ্চায়েতের সদস্য, বেশ কয়েকজন এবং সাধারণ কর্মীরা রাজ্জাকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এটাই হচ্ছে এই জনপ্রিয়তাটাই ওর সবচাইতে কাল হয়ে দাঁড়ালো বলে আমার অন্তত মনে হচ্ছে। এই এলাকায় ওরা দিনের পর দিন দুর্বল হচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে খুন করা হয়েছে। যত রকম এই ভাঙড়ে ঘটনা ঘটেছে সম্পূর্ণ তার পিছনে আছে নওশাদ সিদ্দিকী। পুরো ব্লুপ্রিন্ট তার। হুগলিতে বসে বসে পরিকল্পনা করে ভাঙড়ে লড়াই লাগিয়ে দিচ্ছে। নিজের এলাকায় পায়ের তলার জমি নেই, নিজের জন্মস্থানে পায়ের তলার জমি নেই, সমস্ত নোংরা খেলায় নওশাদ সিদ্দিকীরাই করছে। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এই লোকটি যাকে খুন করেছে ওরা, আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমনপীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। বিজেপি নেই বলে ওরা আইএসএফকে দায়ী করছে। ওখানে একটু, কারণ ওখানে 100% মুসলিম এরিয়া, তাই ওখানে বিজেপিকে দায়ী করতে পারছে না। তা নাহলে বিজেপিকে বলতো। আপনি ওদের পরিবারের কাছে যান, এবার দেখবেন পরিবাররা অন্য কথা বলবে। পরিবারের কাছে যান না, আমি তো এখনো দেখিনি। পরিবারের কাছে গেলে পরিবার বলবে যে এই খুনে শওকত কিংবা আরাবুল ইসলাম আছে, একদম বলবে।